নমস্কার। আমরা দাঁড়িয়ে আছি অঞ্জনগড় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সামনে। তো এই আশ্রমটি বহুদিন ধরে ঠাকুরমা স্বামীজির ভাবধারায় এখানে কাজ করে চলেছে বিরাটি অঞ্চলে। তো আজকে আমরা জাতীয় যুব দিবস পালন করব। জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, কেন্দ্রীয় সরকার স্বীকৃত একটি দিন। তো আমরা 12ই জানুয়ারির দিন 12ই জানুয়ারি সেলিব্রেট করতে পারি না, কারণ বিদ্যালয়গুলি বন্ধ থাকে। তো আমরা আজকে 13ই জানুয়ারি শনিবার সকালে মিলিত হয়েছি অঞ্জনগড় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে। আজকে আমাদের স্কুলের ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে এবং তার সাথে কুইজ, সবশেষে কুইজ অনুষ্ঠান থাকবে। মোটামুটি এরকমভাবেই চলে আসছে বহু বছর ধরে এই অনুষ্ঠানটি। এটা অঞ্জনগড় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং বিরাটি বিবেকানন্দ যুব পাঠচক্র যৌথ উদ্যোগে আমরা করে থাকি এখানে। এবং সকলকে এটাই বলা যে ঠাকুরমা স্বামীজির ভাবধারা যত বেশি সমাজে ছড়িয়ে পড়ে তত আমাদের মনে হয় সকলের মঙ্গল। তো আমরা সেই জন্য ছোট ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে এই কাজটা করতে চাইছি, কারণ আমরা মনে করি যে ওরাই দেশের ভবিষ্যৎ। সুতরাং একটা ভালো ভাব যদি ওদের মধ্যে যায়, সেটা যে কোনোভাবেই হোক, সেটা কবিতার মধ্য দিয়ে হোক, সেটা পাঠের মধ্য দিয়ে হোক, আমার মনে হয় সেটার ফলটা সুদূর প্রসারী হতে পারে। তো এটাই বলার, এবং সকলকে এবং আমাদের প্রচুর পৃষ্ঠপোষক, প্রচুর শুভানুধ্যায়ী সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ ওনাদের সাপোর্ট ছাড়া, বিশেষ করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাপোর্ট ছাড়া, অভিভাবক অভিভাবিকাদের সাপোর্ট ছাড়া আমার মনে হয় এই প্রোগ্রামটি আমরা করতে পারতাম না। অঞ্জনগড় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমকে অনেক ধন্যবাদ। এবং আমরা বিরাটি যুব পাঠচক্রে যারা ভাইরা রয়েছি, সদস্যরা রয়েছি, তারা কিছুদিন ধরে এটার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো আজকে সেই দিন এসছে, খুব আনন্দের দিন। আমার মনে হয় আমরা সকলে মিলে খুব মজা করব। আমরা শুরু করতে চলেছি স্বদেশ মন্ত্র। আমি একবার বলবো, তারপরে তোমরা সকলে মিলে রিপিট করবে। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি
তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ। সীতা, সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী, দময়ন্তী, ভুলিও না, ভুলিও না তোমার উপাস্য মানাত, তোমার উপাস্য মানাত, সর্বত্যাগী শঙ্কর, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না, ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না, ভুলিও না তুমি জন্ম হইতেই তুমি জন্ম হইতেই মায়ের জন্য প্রদত্ত। মায়ের জন্য পরিপ্রদত্ত। ভুলিও না, ভুলিও না তোমার সমাজ, তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। সেই বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না, ভুলিও না নিজ জাতি, নিজ জাতি, মূর্খ, মূর্খ, দরিদ্র, দরিদ্র, অজ্ঞ, অজ্ঞ, মুচি, মুচি, মেথর, মেথর, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার ভাই। তোমার ভাই। হে বীর, হে বীর, সাহস অবলম্বন করো, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, সদর্পে বলো, আমি ভারতবাসী, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার ভাই। বলো, বলো, মূর্খ ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। আমার ভাই। তুমিও তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া কোটিমাত্র স্থাপিত হইয়া সদর্পে ডাকিয়া বলো, সদর্পে ডাকে বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার যৌবন উপবন, আমার বার্ধক্যের বারাণসী। আমার বার্ধক্যে বারাণসী। বলো ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। আমায় মনুষ্যত্ব দাও। মা, মা, আমার দুর্বলতা, আমার দুর্বলতা, কাপুরুষতা কাপুরুষতা দূর করো, দূর করো, আমায় মানুষ করো। আমায় মানুষ করো। নমস্কার। যারা এখানে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, সুপ্রভাত। আমরা এখানে 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করার জন্য উপস্থিত হয়েছি। প্রত্যেক বছরই আমরা করি, কিন্তু আমরা কি করি 12 তারিখ চুজ করি না, যেহেতু অন্য স্কুলে ছুটি থাকে বা কোনো নিজের ইভেন্ট থাকে, তাই জন্য 12 তারিখ আমরা চুজ করি না, পরের শনিবারটা আমরা চুজ করি। এই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য হচ্ছে স্বামীজির যে ভাবধারা, হ্যাঁ না, ওনার যে চিন্তা, এইগুলো ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে, বাচ্চাদের মধ্যে এরা যে যাক ফুটে উঠুক, এই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। আর আনন্দ করার উদ্দেশ্য তো রয়েছে আমরা, ঠিক আছে। আর এই শিক্ষক শিক্ষিকারা, অভিভাবকরা, যারা এসছেন এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। ওনাদের হেল্প ছাড়া আমাদের এই প্রোগ্রাম করা সম্ভব হতো না, ঠিক আছে। আর বাচ্চাদের বলি কি, আপনারা পুরো এফোর্ট দিয়ে পুরো ফাটিয়ে পারফর্ম করো, ভয় পাওয়ার কিছু নেই। প্রাইজ পাওয়ার জন্য এই কম্পিটিশন করো না, প্রতিযোগিতা ভাগ নিও না, মজার জন্য ভাগ নিও। ওকে, আবার সবাইকে ধন্যবাদ। আমরা আজকে জাজ হিসেবে পেয়েছি একজন বিশেষ মানুষকে, বহুদিন ধরে অভিনয় এবং আবৃত্তি পাঠ এগুলোর সাথে যুক্ত। দাদা আমাকেও একটা ভিডিও পাঠিয়েছিলেন, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছিলাম। তো এবার আমরা চাইছি ধীরে ধীরে এই প্রোগ্রামটাকে একটু করে বেটার করার জন্য। তো সেই জন্য যারা তোমরা পুরনো আছো তারা বুঝতে পারবে যে কোথায় কোথায় আমরা চেষ্টা করি একটু একটু করে। অনেক টিচার্সরা রয়েছেন, তারাও দেখছেন, তো একটু একটু করে চাই। তো আমি চাইবো সজলদা যদি একটু কিছু বলেন, বিশেষ করে পার্টিসিপেন্টদের জন্য, কারণ তোমাদের একটু হয়তো ভীতি কাজ করছে বা এরকম কিছু কাজ করছে, কিন্তু ওই যেটা অমিতদাও বললো বা আমিও শুরুতে বললাম, ওটা আরো ভালোভাবে স্যার তোমাদেরকে একটু গাইড করবেন। শ্রী সজল বিশ্বাস আজকে আমাদের মধ্যে রয়েছেন। আমার মনে হয় হি ডিজার্ভস এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু মিস্টার সজল বিশ্বাস। ধন্যবাদ। আমি প্রথমেই প্রণাম জানাই কালকে এটা একটা খুবই সুন্দর, এটা প্রচেষ্টা যে এত সুন্দরভাবে গল্প পাঠ
এবং কি বলে রচনা, স্বামী বিবেকানন্দের বার্তা সবার মধ্যে পৌঁছে দেওয়া, আমরা এইভাবে হয়তো তৈরি হব। তবে আমি যে কাজটা করার জন্যে আজকে এখানে এসেছি, আমি উপভোগ করতে এসেছি, কোনো জাজমেন্ট করতে আসিনি। তোমরা কেউ যারা এখানে প্রতিযোগিতা ভেবে এসেছো, প্রতিযোগিতা মাথায় রেখো না। আমরা জাস্ট কথাটা যেরকম করে বলার তোমরা আনন্দ করে বলবে। এখানে মার্কসটা ইম্পর্টেন্ট নয়, তোমরা কতখানি যেটা বললে সেটা তোমাদের ভেতরে কতখানি গেল, এইটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। তো সেই জন্য কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা আনন্দ করে ওটা পাঠ করবে, ঠিক আছে? এইটুকুনি বলার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনারা জানেন আমাদের এখানে 3টি প্রতিযোগিতা রয়েছে, দেখে রচনা পাঠ, গল্প বলা এবং কুইজ, যেটা আমাদের প্রচন্ড স্টুডেন্টরা সবাই এনজয় করে। কুইজ রয়েছে। তো আমি ডেকে নেব আমাদের ভীষণ ভালোবাসার দুজন মানুষ, ভীষণ শ্রদ্ধার ভালোবাসার প্রথম দিন থেকে যারা রয়েছেন, সপ্তগ্রাম কিশোর ভারতী থেকে বিশাখাদি এবং ইপসিতা ম্যাডাম, দুজনকে একটু মঞ্চে ডেকে নেব। অমিতাকে বলবো একটু যদি নিয়ে আসো। আমরা এখন একটু বরণ করে নেব আমাদের দুজন বিশেষ অতিথিকে, পারমিতা মিশ্র এবং সজল বিশ্বাসকে। এই দুজন ম্যাডাম, ইপসিতা ম্যাডাম একটু নতুন, কিন্তু বিশাখাদি একদম গোড়ার দিনগুলি থেকে আছেন। অমিতা একটু বিশাখাদিকে দিয়ে দাও। প্রথমে আমরা বরণ করে নিচ্ছি শ্রী সজল বিশ্বাস মহাশয়কে, প্রখ্যাত অভিনেতা, মঞ্চ এবং চলচ্চিত্র দু জায়গাতেই। হ্যাঁ, একটা ছোট হাততালি হোক। শ্রী সজল বিশ্বাসকে আমরা বরণ করে নিলাম, বললেন বিশাখা ম্যাডাম, সপ্তগ্রাম কিশোর ভারতী স্কুল থেকে। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। এবার ডেকে নিচ্ছি ইপসিতা ম্যাডামকে, শ্রীমতী পারমিতা মিশ্র। পারমিতা মিশ্রের পরিচয়টাও একই, বহুদিন ধরে নাট্যকর্মী, আমার বিশেষ বন্ধু, সবচেয়ে বড় কথা। আমরা একই সাথে বড় হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার বসুন গিয়ে। বহুদিন ধরে একসাথে বড় হয়েছি, বহুদিন ধরে বড় হয়েছি মানে একসাথে বড় হয়েছি। এনিহাউ, তো সকলকে আরো একবার ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মূল পর্বে। আমার নাম শিবুশা। উদ্দেশ্য ও পথের দিশা। সুন্দরতর সমাজ গঠনে যে মূল সূত্রটি স্বামী বিবেকানন্দ দিয়েছেন, তা এক কথায় শিক্ষা। যে শিক্ষা প্রচলিত শুধুমাত্র সেই শিক্ষা নয়, তার থেকে অনেক বড় শিক্ষা, যেটা মানুষের অন্তরের গভীরে কাজ করে এবং প্রত্যেক শিক্ষার্থীকে শেখায় নিজের ইচ্ছা শক্তির উপর কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়। কারণ আমাদের সমস্ত কাজ, আচরণ, কথাবার্তা সবই ইচ্ছার বহিঃপ্রকাশ। কখনো আমরা স্বেচ্ছায় কিছু করি, কখনো অন্যের ইচ্ছা দ্বারা চালিত হই। সুতরাং সমাজকে ভালো পথে নিয়ে যেতে হলে সমাজের সমস্ত মানুষকে হয় নিজের ইচ্ছাগুলোকে ঠিক দিকে চালিত করার শিক্ষা দিতে হবে। নমস্কার, আমার নাম অনুষা বসু। আমি বিরাটি মহাজাতি বালিকা বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর ছাত্রী। পাঠ শুরু করার আগে এখানে উপস্থিত সকল গুরুজনদের আমি আমার প্রণাম জানাচ্ছি। আমি আজ পাঠ করে শোনাবো শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠারে ঠারে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভামঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র শ্রোতমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। নমস্কার, আমি আজকের বক্তৃতা শুরু হওয়ার আগে এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আমার বক্তৃতা শুরু করব। আজকে আমি পাঠ করব শিকাগো ধর্মসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে এসেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। তিনি নিজের থেকে দেখিয়ে এক গুরুভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্মসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যিই তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ো ঠোরে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা।
কিন্তু স্বামীজি অনেক বাধা কাটিয়ে শেষ সভামঞ্চে দাঁড়ালেন। মনে হলো যেন সমগ্র শ্রোতামণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদী বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্য কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। মানব জীবনের উদ্দেশ্য কি? কেন নিঃস্বার্থ হওয়া উচিত? কেন অপরকে ভালোবাসা উচিত? এসব কথার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না পেয়ে চিন্তাশীল মানুষের মনকে গ্রাস করেছিল একটা অসহনীয় শূন্যতা। এই পরিস্থিতিতে যখন এই সুদর্শন। নমস্কার, আমার নাম সৌম্যদীপ নস্কর। আমি বিরাটি বিদ্যালয় বয়েসের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমান স্বামীজির প্রতি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি একটি স্বামীজির রচনা কিছু অংশ পাঠ করে আপনাদের শোনাচ্ছি। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হবার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হল। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ে ঠোরে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা, কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সেবা মঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র সতীমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণত ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। নমস্কার, আমার নাম ত্রিদীপ পাল। আমি বিরাটি বিদ্যালয় বয়েস সপ্তম শ্রেণীর ছাত্র। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির প্রতি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি স্বামীজির একটি রচনার ছোট্ট একটি অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ে ঠাড়ে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা, কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভামঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র সত্রীমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। আমি বিরাটি বিদ্যালয় বালকের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির প্রতি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি স্বামীজির একটি রচনার কিছু অংশ পাঠ করব। স্বামীজির জীবন শিকাগো মহাসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্মসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যিই তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ে ঠোরে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা, কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভামঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র সত্রীমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। মানব জীবনের উদ্দেশ্য কি? কেন নিঃস্বার্থ হওয়া উচিত? নমস্কার, আমার নাম উজান রয়। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো উদ্দেশ্য ও পথের দিশা। সুন্দরতর সমাজ গঠনের যে মূল সূত্রটি তিনি দিয়েছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তা এক কথায় শিক্ষা। যে শিক্ষা প্রচলিত শুধুমাত্র সেটাই নয়, তার থেকে অনেক বড় শিক্ষা, যেটা মানুষের অন্তরের গভীরে কাজ করে এবং প্রত্যেক শিক্ষার্থীকে শেখায় নিজের ইচ্ছাশক্তি উপর কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়। কারণ আমাদের সমস্ত কাজ, আচরণ, কথাবার্তা সবই ইচ্ছার বহিঃপ্রকাশ। কখনো আমরা স্বেচ্ছায় কিছু করি, কখনো অন্যের ইচ্ছা দ্বারা চালিত হই।
সুতরাং সমাজকে ভালো পথে নিয়ে যেতে হলে সমাজের সমস্ত মানুষকে হয় নিজের ইচ্ছাগুলোকে ঠিক দিকে চালিত করার শিক্ষা দিতে হবে। নমস্কার, আমার নাম নির্মাল্য সূত্রধর। আমি বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির বয়স থেকে পড়ছি। আমি আজকে যেই পাঠটা পড়তে চলেছি সেটা আমি আপনাদের শোনাচ্ছি। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য আগে তার একটা স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজির রওনা হওয়ার আগে একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল। আমার নাম বিদ্যমান দাস। আমি বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির বয়েজ স্কুল থেকে এসেছি। আজকে আমি এখানে উপস্থিত সকল গুরুজনদের নমস্কার ও প্রণাম জানাচ্ছি। অসুবিধা হয়। আমি যেই পাঠটা পড়ব তার নাম হলো শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা রয়েছে। নিজের দিকে দেখিয়ে গুরু ভাইকে বলেছিলেন, ওদেশের যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ধারে ধরে কৃষ্ণ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভা মঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র শ্রোতৃমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যে কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। নমস্কার। ঠাকুর, মা শারদা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আমার পাঠ্য রচনাটি শুরু করছি। আমি সপ্তগ্রাম কিশোরভারতী গার্লস হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী শ্রাবণী কাকুয়া। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার তার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ধারে ধরে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভা মঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র শ্রোতৃমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। নমস্কার। ঠাকুর, মা ও স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত গুরুজনদের প্রণাম জানিয়ে আমি সপ্তগ্রাম কিশোরভারতী গার্লস হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী দেবাঙ্গনা চক্রবর্তী নির্বাচিত গদ্যাংশটি পাঠ করে শোনাব। উদ্দেশ্য ও পথের দিশা। সুন্দরতর সমাজ গঠনের যে মূল সূত্রটি তিনি দিয়েছেন তা এক কথায় শিক্ষা। যে শিক্ষা প্রচলিত শুধুমাত্র সেইটা নয়, তার থেকে অনেক বড় শিক্ষা, যেটা মানুষের অন্তরে গভীরে কাজ করে এবং প্রত্যেক শিক্ষার্থীকে শেখায় নিজের ইচ্ছা শক্তির উপর কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়। কারণ আমাদের সমস্ত কাজ, আচরণ, কথাবার্তা সবই ইচ্ছার বহিঃপ্রকাশ। কখনো আমরা স্বেচ্ছায় কিছু করি, কখনো অন্যের ইচ্ছা দ্বারা চালিত হই। নমস্কার। ঠাকুরমা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি 6ম শ্রেণীর ছাত্রী চট্টগ্রাম কিশোরভারতী গার্লস হাই স্কুলে পড়ি। আমি নির্বাচিত গদ্যাংশটি পাঠ করছি। উদ্দেশ্য ও পথের দিশা। সুন্দরতর সমাজ গঠনের যে মূল সূত্রটি তিনি দিয়েছেন তা এক কথায় শিক্ষা। যে শিক্ষা প্রচলিত শুধুমাত্র সেইটা নয়, তার থেকে অনেক বড় শিক্ষা, যেটা মানুষের অন্তরের গভীরে কাজ করে
এবং প্রত্যেক শিক্ষার্থীকে শেখায় নিজের ইচ্ছা শক্তির ওপর কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়। কারণ আমাদের সমস্ত কাজ, আচরণ, কথাবার্তা সবই ইচ্ছার বহিঃপ্রকাশ। আমি নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর ছাত্র। আমার নাম তাহাজুদ্দিন মোল্লা। আমি শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী সংক্রান্ত কিছু ব্যাখ্যা পাঠ করে শোনাচ্ছি। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ে ঠোরে খ্রিস্ট ধর্ম প্রতিপাদন করা। কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভামঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র শ্রোতৃমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্ম প্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। মানব জীবনের উদ্দেশ্য কি? কেন নিঃস্বার্থ হওয়া উচিত? কেন অপরকে ভালোবাসা উচিত? এসব কথার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না পেয়ে চিন্তাশীল মানুষের মনকে গ্রাস করেছিল একটা অসহনীয় শূন্যতা। এই পরিস্থিতিতে যখন এই সুদর্শন উজ্জ্বল পেশধারী ভারতীয় যুবা, আমি ফারহাদ আহমেদ, নবযুবক কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর ছাত্র। আমি শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী সংক্রান্ত কিছু ব্যাখ্যা পাঠ করে শোনাব। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যি তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ে ঠাড়ে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভামঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র শ্রোতৃমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। মানব জীবনের উদ্দেশ্য কি? কেন নিঃস্বার্থ হওয়া উচিত? কেন অপরকে ভালোবাসা উচিত? এসব কথার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না পেয়ে চিন্তাশীল মানুষের মনকে গ্রাস করেছিল একটা অসহনীয় শূন্যতা। এই পরিস্থিতিতে যখন এই সুদর্শন উজ্জ্বল দেশধারী ভারতীয় যুবা আধুনিক ভাষায়, নমস্কার। প্রথমেই আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই। আজ আমি আপনাদের সামনে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির বাণী সংক্রান্ত কিছু ব্যাখ্যা পাঠ করতে চলেছি। স্বামীজির জীবন দেবতা যেন স্বামীজির জন্য অন্যরকম ভেবে রেখেছিলেন। স্বামীজি রওনা হওয়ার আগে তার একটা ধারণা পেয়েছিলেন। নিজের দিকে দেখিয়ে এক গুরু ভাইকে বলেছিলেন, ও দেশে যে ধর্ম মহাসভা হচ্ছে সেটা তারই জন্য। সত্যিই তাই হলো। আয়োজকদের মধ্যে অনেকের উদ্দেশ্য ছিল ঠাড়ে ঠোরে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। কিন্তু স্বামীজি যখন অনেক বাধা কাটিয়ে শেষে সভামঞ্চে দাঁড়ালেন, মনে হলো যেন সমগ্র শ্রোতৃমণ্ডলী তারই অপেক্ষায় ছিল। বস্তুত যুক্তিবাদ ও বিজ্ঞানের জয়যাত্রার সামনে সাধারণ ধর্মপ্রচারকের বক্তব্যগুলো পাশ্চাত্যের কোনো বুদ্ধিমান মানুষের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছিল না। আমাদের দুজন গুরু, মানে আমরা তো টিচারদের গুরু বলি, বসে আর ইংরেজিদের দিকে একটু ছোট্ট একটা ব্যবস্থা করেছি, আমরা একটু বরণ করেছি। ম্যাডাম তুমি আনন্দ নাও, আর তুমি ঠিক আছে, ঠিক গুরুটা করবো, মাথা নামানো একদম শিখছে নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো এখন শ্রাবণী বরণ করে নিচ্ছে কৃষ্ণধারকে, শ্রীকৃষ্ণ বালই মহাদেব বিদ্যালয় বয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। কুশানা সম্মতি বরণ করে নিচ্ছে দেবযানী তো রুমঝুম দিকে। ঠিক আছে, চলো। গুড, ভেরি গুড। ঠিক, রুমঝুম দেবযানী প্রথমবার এলেন আমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনুষা বসু মডেল ফর গার্লস থেকে বরণ করে নিচ্ছে জগদীশ দাকে বিরাটি বিদ্যালয় ফর বয়েজ থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনুষা, অনেক থ্যাংক ইউ। আমরা বরণ করে নিচ্ছি পার্থদাকে, পার্থ স্যার এবং সুরজিৎ স্যারকে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি প্রভাতাকে বলবো খুব সংক্ষিপ্ত ভাবে
খুব সংক্ষিপ্তভাবে জাস্ট 2 মিনিট একটু যদি আমাদের ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি ডেকে দিচ্ছি শ্রী প্রভাত কুমার চট্টোপাধ্যায়। স্বামীজি সম্পর্কে এখন অনেকেই সবাই জানেন, তার কারণ প্রচার অনেক হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন স্বামীজিকে আমরা এতভাবে জানতাম না। আমরা ভাবতাম যে উনি একজন ধর্মীয় নেতা, এর বেশি আমরা জানতাম না। এখন তো স্বামীজির কত ভাবধারা এখানে আমরা দেখতে পাচ্ছি। স্বামীজিকে নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক কিছু চর্চা চলছে, এবং আমরা এখন বুঝতে পারছি যে তিনি শুধু একজন যুগপুরুষ ছিলেন না, মানে অনেক যুগ ধরেই তিনি একজন আমাদের গাইডেন্স দিতে পারেন এরকম একজন মানুষ ছিলেন। তিনি শুধু আমাদের দেশের লোক ছিলেন না, তিনি সমস্ত বিশ্বের মধ্যে একটা বিশাল একটা আন্দোলন সৃষ্টি করেছেন, যেটা আমরা এখন বুঝতে পারছি যে তারই এতে চলছে। এবং এই স্বামীজি অনেক ধারা আছে, কিন্তু এইখানে আমরা যে ধারাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে স্বামীজির মানুষ হওয়ার যে মন্ত্রটা। কারণ তিনি একটা বিশাল বটগাছের মতো, তার সব কিছু আমরা নিতে পারবো না, আমাদের সেই এটা নেই। তার কিছু কিছু জিনিস নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমরা এই দেশটাকে বলুন, বিশ্বটাকে বলুন, আমাদের পরিবেশটাকে বলুন, আমরা ঠিকভাবে পাল্টাতে পারবো। প্রথমেই হচ্ছে আমাদের নিজেদের তৈরি করতে হবে, নিজেদের চরিত্রটাকে তৈরি করতে হবে, নিজেদের ওই যে বলছেন ইচ্ছা শক্তিকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। অনেক মানুষজন আমাদেরকে এই কাজের জন্য সহায়তা করেছেন। আমাদের ছোট ভাই জলযোগের বিরোধী সমাজে জলযোগ দেওয়া হবে সেটার দায়িত্ব নিয়েছেন। ক্যামেরাতে গার্ডিয়ান সিস্টেম বলে একটা অর্গানাইজেশন থেকে বাপিদা এবং সুদীপ বাবু এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে এসেছেন, হাজার থেকে এসেছেন, দুজন জাজ এসেছেন, সজল স্যার এবং করবেদা ম্যাডাম, এবং অনেক শিক্ষক শিক্ষিকারা এসেছেন বিভিন্ন স্কুল থেকে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে স্টুডেন্টসরা, তোমাদের জন্য এই অনুষ্ঠানটা, তোমাদেরকে ধন্যবাদ দেবো না, তোমাদের জন্য ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি যে তোমরা সুন্দরভাবে মানুষ হতে পারো। আমরা শুরু করতে চলেছি আজকে গল্প বলার প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগিনী অনুষ্ঠিতা বিরাটি মহাজাতি বিদ্যালয় ফোর্টস। জোরে হাততালি। নমস্কার, আমার নাম অনুশ্রিতা মিত্র। আমি বিরাটি মহাজাতি বালিকা বিদ্যা মন্দিরের ৮ম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। সর্বপ্রথম আমি আমার এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাই এবং আমার সমবয়সী বন্ধুদের আমার ভালোবাসা জানাই। আজকে আমি যে গল্পটা বলতে চলেছি এটি একটি সত্য ঘটনা অবলম্বনে এবং একটি শিক্ষণীয় ঘটনার উপর অবলম্বনে। আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য। গল্পের নাম বিবেকানন্দ। লোকটির কোনো চালচুলো নেই, উস্কো খুস্কো চুল, তোবড়ানো গাল, চোখের ভাষা কেমন যেন। হ্যাঁ, এই লোকটি আমাদের সকলের পরিচিত নরেন্দ্রনাথ দত্ত। 1884 সালে নরেন্দ্রনাথ দত্ত তার পিতার মৃত্যুর ফলে এভাবেই আকাশ ভাঙার মতো ভেঙে পড়েছিলেন। নমস্কার, আমার নাম করিনা দত্ত। আমি বিরাটি মহাজাতি বালিকা বিদ্যা মন্দিরের ৯ম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। লোকটির কোনো চালচুলো নেই, উস্কো খুস্কো চুল, তোবড়ানো গাল, চোখের ভাষা কেমন যেন। জীবনে কোনো বাহুল্যতা নেই তার, বহু বছর আগেকার কথা। তিনি সাতগাছির একটি ছোট্ট অঞ্চলে বাস করতেন। তিনি তার পরিবারের সঙ্গে খুব সুখে বাস করছিলেন, কিন্তু হঠাৎই তার জীবনে নেমে এলো এক কালো ছায়া। তার পরিবারের সকল সদস্যরা মিলে ঠিক করলেন উড়িষ্যার বালেশ্বর নামক একটি অঞ্চলে ভ্রমণ করতে যাবেন। লোকটিও সেই ঘটনায় রাজি হয়ে গেলেন। একদিন সকালবেলা লোকটি তার পরিবারের সাথে বেরিয়ে পড়লেন ওই জায়গাটির উদ্দেশ্যে, কিন্তু হঠাৎই ট্রেন দুর্ঘটনা হওয়ায় এক লোকটির জীবন ওলটপালট হয়ে গেল। লোকটির পরিবারের সকল সদস্যই মারা গেলেন, কিন্তু লোকটি গুরুতরভাবে আহত হন। লোকটির বেঁচে থাকার কোনো আশাই ছিল না। ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে ওঠেন।
নমস্কার, আমি সঞ্চিতা বর্মন, বিরাটি মহাজাতি বালিকা বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর একজন ছাত্রী। এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আমি আমার গল্পটি শুরু করছি। গল্পের নাম এক অসহায় পিতার বেদনা। আমি সুকৃতি। আমি একজন প্রাক্তন সাংবাদিক। বর্তমানে আমার বয়স 65 থেকে 68 হবে। আসলে বয়স হয়েছে তো, তাই কিছুই আর তেমন মনে থাকে না। তবে আজ আমি যে ঘটনার কথা বলতে চলেছি তার একটুকু অংশও আমি একটুকুও ভুলিনি। ঘটনাটি আমার সাথে ঘটে আমার কর্মজীবনের একেবারে শুরুর দিকে। সালটা ছিল 2021, যখন আমরা সবে সবে কোভিড টাইম অতিক্রম করে নিজেদের সাধারণ জীবনে পা দিয়েছি। একদিন যখন আমি অফিস যাচ্ছিলাম, তখন একজন বয়স্ক লোককে দেখতে পাই। তিনি অফিসের গেটের একটু দূরে ফুটপাতের ওপর বসেছিলেন। নমস্কার, আমি সৃজন চ্যাটার্জি, বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরের 8ম শ্রেণীর ছাত্র। এখানে উপস্থিত সকল বিচারক ও গুরুজনদের প্রণাম জানিয়ে আমার স্বরচিত লেখা একটি গল্প হরিদাসের ভাগ্য আপনাদের শোনাতে চলেছি। বছরের শেষে বেশ ভালোই শীত পড়েছে। এই সময় প্রতিদিন সকাল 7টা নাগাদ পাশের বাড়ির নরেশ দত্ত কাজের উদ্দেশ্যে রওনা হন। সকালের বাসে উঠে প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে স্প্ল্যানেডে এসে পৌঁছান এবং রাতে 8:30 থেকে 9টা নাগাদ বাড়ি ফেরেন। কাজ বলতে তিনি একজন সিনেমার পরিচালক। টেলিভিশনের পর্দায় তার অনেক সিনেমাই জনপ্রিয়তা লাভ করেছে। এই নিয়ে তার 11 নম্বর সিনেমার শুটিং সদ্য শুরু হয়েছে। তাতেই শুটিং দেখতে লোকজনের বেশ ভিড়। নরেশ দত্ত তার সিনেমার নায়ককে নিয়ে ঢোকার সময় লোকজনের ভিড় যেন আরও উপচে পড়ল। আমার নাম আয়ুষ বসাক। আমি বিরাটি মহাজাতি বালক বিদ্যা মন্দিরের 9ম শ্রেণীর ছাত্র। আমি আজকে আমারই লেখা এক গল্প পাঠ করতে চাই। তার আগে উপস্থিত বিচারকবৃন্দ এবং গুরুজনদের আমি প্রণাম জানিয়ে গল্পটি শুরু করছি। আমার গল্পের নাম এক ইন্টারভিউ। বাইরের হইচই সেলিব্রেশনের মধ্যে দিয়ে ইন্টারভিউ হলে ঢুকলেন এক উস্কো খুস্কো চুল থোবড়ানো মুখওয়ালা লোক। লোকটিকে দেখে মনে হলো লোকটির বয়স কমপক্ষে 50 বছর। সেই লোকটি আর কেউ না, বিখ্যাত ক্রিকেটার অনিল কুমারের বাবা। সবেমাত্র অনিল কুমার 2027-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছেন। তার বাঁ হাতে রয়েছে স্পিনের জাদু এবং তার ডান হাতে যেন আছে ব্যাটের জাদু। এই ম্যাচেই সে করেছে 110 রান এবং নিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। ঠিক আছে, এবার যাওয়া যাক ইন্টারভিউতে। ইন্টারভিউ শুরুতে আমি সেই লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? উনি বললেন, আমার নাম রাজীব কুমার। আমি বললাম, আপনার ছেলের লড়াইয়ের ব্যাপারে কিছু বলুন। উনি শুরু করলেন, বছরটি হলো 2003। 2003-এর 15ই অক্টোবর। ডাক্তার বললেন, আপনার ছেলে হয়েছে। প্রথমে ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে ও এখানের সকল শ্রদ্ধেয় গুরুজনদের প্রণাম জানিয়ে আমি সপ্তগ্রাম কিশোর ভারতী গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ঋষিকা মণ্ডল। আজ আমি একটি গল্প শোনাবো যার নাম গ্রীষ্মের ছুটির অভিজ্ঞতা। তখন গ্রীষ্মের ছুটি। আমি এক্সপ্রেস বাসে করে কলকাতা যাচ্ছি মামাবাড়ি ঘুরতে। বাস একটা স্টপে এসে দাঁড়ালো। স্টপের সামনে একটি হসপিটালের নাম তমলুক স্টেট জেনারেল হসপিটাল। হসপিটালের সামনে অনেক লোকজন, কিন্তু আমার চোখ দাঁড়ায় একটি লোকের ওপর, যার দেখে মনে হয় কোনো চালচুলো নেই, উস্কো খুস্কো চুল, তোবড়ানো গাল আর চোখের ভাষাটা কেমন যেন। লোকটিকে দেখে বড্ড চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছি। বাস ছাড়লো, অনেকগুলো স্টপ চলে গেল, কিন্তু মন থেকে গেল না সেই লোকটির কথা। তার দৃষ্টিতে ছিল অসহায়তা, এক সমুদ্র কান্না ও সর্বস্ব হারানোর যন্ত্রণা। দেখে মনে হচ্ছিল তার কোনো প্রিয়জন হয়তো ওই হসপিটালে ভর্তি, তাই তার এমন অবস্থা। মামাবাড়ি পৌঁছেও এই নিয়ে অনেক ভাবলাম যে কোথায় দেখেছি তাকে আমি। পরে মামাবাড়ি 2 দিন থেকে ফেরার পথে চুম্বকের টানে না কী কারণে কে জানে ওই স্টপটার সামনে এসে নামলাম। নমস্কার, আমি সপ্তগ্রাম কিশোর ভারতী গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী নন্দিনী ভক্ত। ঠাকুর, মা শারদা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল গুরুজনকে প্রণাম জানিয়ে আমি আমার গল্পটি বলে শোনাতে চলেছি। ধুর বাবা, কখন থেকে মেলায় হেঁটেই চলেছি। ভাবছি একটু হাওয়াই মিঠাই খাবো, কিন্তু হাওয়াই মিঠাই খুঁজেই পাচ্ছি না। বাবা বলল, হাওয়াই মিঠাই খাবি? কেন, রাস্তার হাওয়া খা। আমি বললাম, না না, হাওয়াই মিঠাই খাবো। কিছুক্ষণ পর একটি ঘণ্টার ধ্বনি শোনা যেতে লাগলো।
তার সঙ্গে সঙ্গে শোনা যেতে লাগলো, হাওয়াই মিঠাই নেবে গো, হাওয়াই মিঠাই। তক্ষুনি বাবার কাছে গিয়ে বায়না চুরলাম, হাওয়াই মিঠাই খাবো। আমি আর বাবা লোকটির কাছে গেলাম। লোকটি বলল, হাওয়াই মিঠাই নেবে গো দিদিমণি? আমি বললাম হ্যাঁ। বলল, নাও না, আজ আমার একটাও বিক্রি হয়নি। লোকটির কথা শুনে বড্ড মায়া লাগলো। মনে হলো লোকটির কোনো চাল চুলো নেই, উস্কো খুস্কো চুল, তোবড়ানো গাল, চোখের ভাষা কেমন যেন। আমি বললাম একটা নেব। উনি বলল, আরও একটা নাও না, বাড়িতে আমার ছেলের প্রচুর জ্বর, তার ওপর ওর স্কুলের বই কিনতে হবে। শুনে আমি আর থাকতে পারলাম না। বাবাকে বললাম, তুমি ওনার সব হাওয়াই মিঠাই নিয়ে নাও না। বাবা বলল, সব নিয়ে কি করবে? আমি বললাম, স্কুলে বন্ধুদের সাথে ভাগ করে খাবো। নমস্কার, আমি অভ্রনীল ঘোষ, নবজীবন কলোনি নবজীবন বিদ্যামন্দির বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। প্রথমেই শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজিকে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল বড়দেরকে আমার প্রণাম এবং সমবয়সী এবং ছোটদেরকে আমার ভালোবাসা রইল। এখন আমি আমার গল্প সেই লোকটি শুরু করব। সকাল 7টা, এই সবে মর্নিং সিটিং শেষ করে বাড়ি যাব, এমন সময় লোকটাকে দেখলাম। প্রথম দর্শনেই বুঝলাম যে লোকটার কোনো চালচুলো নেই, উস্কো খুস্কো চুল, তোবড়ানো গাল, চোখের ভাষা কেমন যেন একটা জ্যান্ত চরিত্র আমার সামনে। এটাই বোধ হয় লেখকদের ষষ্ঠ ইন্দ্রিয়। আসলে লেখকের জীবনটা একটু অন্যরকম। এই তো মাসখানেক আগে ফেলুদা পড়তে শুরু করে মাত্র 5 দিন হয়েছে শেষ করলাম। ভাবলাম কোনো গল্পের প্লট আসবে, কিন্তু তার কোনো চিহ্ন নেই। আমার নাম দেবস্মিতা কুণ্ডু, নবজীবন কলোনি নবজীবন বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আমার আজকের নিবেদন বেকায়দায় জাদুকর। ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর স্টেভেন ফ্রেন্স একদিন একা একটা জনবিরল পথ দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার দিকে এগিয়ে একটি লোক। লোকটির যেন কোনো চালচুল্য নেই, উস্কো খুস্কো চুল, তোবড়ানো গাল, চোখের ভাষা কেমন যেন। তাকে পাকড়াও করে বললেন, এই যে মশাই, একদিন বাদে আপনাকে বাগে পেয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম। লোকটি বলে কি? লোকটি আমাকে বলল, আপনিই না মুখ থেকে অনায়াসে আগুন বের করতে পারেন। আমি লোকটিকে বললাম, মশাই আপনার বোধহয় ভুল হচ্ছে। লোকটি আমাকে বলল, আমার মোটেই ভুল হচ্ছে না, আমি নিজের চোখে দেখেছি আপনি মুখ থেকে অনায়াসে আগুন বের করতে পারেন। আমার কাছে ব্যাপারটা এবার একটু পরিষ্কার হলো। একটি জাদুর খেলা আছে যার নাম ফায়ার ব্রিথিং বার্ন। নমস্কার, আমি রিজু দাস, আমি নবজীবন কলেজ নবজীবন বিদ্যামন্দির স্কুলে 8ম শ্রেণীর ছাত্র। প্রথমেই আমি রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং বিবেকানন্দকে আমার শতকোটি প্রণাম। আমি একটি সুলিখিত একটি গল্প আপনাদের সামনে পাঠ করতে চলেছি, যার নাম সময়ের অপেক্ষা। একটি গ্রামে নবীন সংঘ নামে একটি ক্লাব ছিল। এই ক্লাবে প্রত্যেক বছর কিছু না কিছু খেলা হতো। এই খেলায় অনেক পার্টিসিপেন্টরা আসতো, যার মধ্যে মোরগ লড়াই নিয়ে কেউ আসতো, কুস্তিতে কেউ আসতো, আরও অনেক ধরনের। সেই কুস্তিতে এই বছর ধুমধাম করে খেলা হবে, কারণ এই বছর নবীন সংঘের 100 বছর সম্পূর্ণ হবে। তাই জন্যে গ্রামে গ্রামে প্রচার করা হচ্ছে। পাশের গ্রাম থেকে জমিদার এবং অন্য জ্ঞানমান্য ব্যক্তিরা আসবেন। এবার আজকে সেই 22শে অগ্রহায়ণ, যেই দিনকারে সেই নবীন সংঘের ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। সবাই নবীন সংঘের মাঠে যাচ্ছে, আমিও সেই নবীন সংঘের মাঠে গেলাম। সেখানে গিয়ে বসার পর দেখলাম একটি লোক তার মোরগকে নিয়ে আসছে। নমস্কার, আমি বিরাটি বিদ্যালয় ফর বয়েসের তরফ থেকে সুজিত জোরদার। প্রথমেই মা সারদা, স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আমার একটি গল্প শুরু করছি, যার নাম নতুন ঠিকানা। রিজু প্রতিদিনই তার জানলা দিয়ে দেখতে পায় একটি গরিব বুড়ো মানুষ ফুটপাতে বসে আছে। দেখে মনে হয় যেন লোকটির কোনো চালচুলো নেই, উস্কো খুস্কো চুল, চোখের ভাষা কেমন যেন। সে মাঝে মাঝে ভাবে তার সাথে গিয়ে আলাপ করবে, কিন্তু আবার তার ভয় হয় যদি লোকটি পাগল হয়, যদি তাকে মেরে বসে। তাই সে কোনো দিকে না তাকিয়ে তার পড়ার দিকে মন দেয়। কিছুক্ষণ পর তার আবারও মনে হয় সে লোকটির কাছে যাবে। সে অনেক সাহস জুগিয়ে লোকটির কাছে যায়ও। সে তাকে গিয়ে জিজ্ঞেস করে, দাদু তুমি কে, কোথা থেকে এলে? লোকটি কোনো কথা বলে না,
আকাশের দিকে তাকিয়ে থাকে। নমস্কার, আমি তিতলি মণ্ডল, সপ্তগ্রাম কিশোর ভারতী গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। আজকে আমি একটি গল্প বলে শোনাতে চলেছি। গল্পের নাম ঝিনুক ও রমা পিসি। সেই ছোট্ট 6 মাস বয়স থেকে আজ 5 বছর পর্যন্ত ঝিনুকের দায়িত্ব নিয়ে দেখাশোনা করে এসছেন রমা পিসি। রমা পিসি তার আয়া। সেই ছোট্ট তার বাবা মায়ের অনুপস্থিতিতে রমা পিসি তার একমাত্র খেলাধুলো, খাওয়া দাওয়া সব কিছুরই সঙ্গী। রমা পিসি ও ঝিনুক বেশ ভালোই ছিল, বেশ আনন্দেতেই ছিল তারা। কিন্তু হঠাৎই ঘটলো এক অঘটন। ঝিনুকের সোনার চেনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঝিনুকের পাপা ও মাম্মামের সন্দেহের চোখ গিয়ে পড়ল রমা পিসির ওপর। রমা পিসির সন্দেহের ভিত্তিতে তারা পুলিশে কমপ্লেন করে রমা পিসির নামে। রমা পিসিকে পুলিশে ধরে নিয়ে গেল সন্দেহের ভিত্তিতে। অন্যদিকে রোজ টিফিনের ঘন্টা পড়লেই রাজের মন ছটফট করে আচার কাকুর থেকে আচার খাওয়ার জন্য। আচার কাকুর আচার তার ভীষণ প্রিয়। হ্যাঁ, তোমরা সবাই ভালো বলেছো। আপাতত তো গল্প পাঠ, মানে গল্প বলা, যেটা গল্প বলা, গল্প পাঠ এবং আমাদের রচনা ছিল। তো আমি জাস্ট কয়েকটি কথা বলবো, তোমরা আজকে এখানে আছো বলে। সেটা হচ্ছে যে সবাই খুব ভালো করেছে। এটা একটা কম্পিটিশনের নাম দেওয়া হয়েছে ঠিকই, প্রতিযোগিতা, কিন্তু তোমরা যে পার্টিসিপেট করেছো এটাই তোমাদের সবার জন্য। তোমরা নিজেরাই একটা হাততালি দাও যে তোমরা অন্ততপক্ষে পার্টিসিপেট করেছো। হ্যাঁ, এটাই সবথেকে বড় কথা যে তোমরা গল্পটা লিখেছো, তোমরা ভেবেছো। আমাদের কাজটা হচ্ছে ভাবানো। সেই ভাবনাটা তোমরা ভেবেছো, এখানে এসেছো এবং পার্টিসিপেট করেছো, এটাই আমাদের কাছে অনেক। প্রত্যেকে ভালো বলেছো, কিন্তু আমরা যারা শিখতে এসেছি তোমাদের থেকে, তো আমরা তো একটু তোমাদের থেকে বয়সে বড়, তো সেই জন্য আমরা যেটা শিখে এসেছি সেইটাকে অ্যাপ্লাই করেছি। কি যেমন প্রপার জ্যোতি চিহ্নটা যেমন কমা, দাড়ি, সেমিকোলন, এটা কয়েকজনের একটু প্রবলেম হয়েছে। সেই ক্ষেত্রে নাম্বারিংয়ে গন্ডগোল হয়েছে। মডিউলেশন, প্রপার স্ক্যানিং, এগুলো আমাদের খুব মেনটেন করতে হয়, সেগুলোতে তোমাদের একটু প্রবলেম হয়েছে। অলোকদাকে বরণ করে নিচ্ছে অমিত জৈন। নীলোৎপল স্যারকেও বরণ করে নিচ্ছে অমিত জৈন, আমাদের পাঠচক্রের সেক্রেটারি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ স্যার। প্রতিটি সঠিক উত্তরের জন্য নির্দিষ্ট গ্রুপ পাবে 10 নম্বর। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না, ঠিক আছে? বোনাস পয়েন্ট রয়েছে 5 নম্বর, কিন্তু ওই প্রশ্নে যদি বোনাস থাকে আমি বলে দেবো। হ্যাঁ, অনেক সময় কোয়েশ্চেনটা পাস অন করবে না, কারণ হয়তো চয়েস রয়েছে। এবার একটা নয়, ওটা আলটিমেটলি তো হয়েই যাবে একটা না একটা ঠিক আনসার। সুতরাং ওই ক্ষেত্রে নির্দিষ্ট গ্রুপই কিন্তু আনসার দেবে, বাস ওটা কিন্তু পাস অন হবে না। সবাই বুঝতে পারছো? ঠিক আছে। প্রতিটি গ্রুপে একজন লিডার থাকবে। সবাই মিলে চিৎকার দেবে না, আগে থেকে ঠিক করে নাও কে আনসার দেবে। একজন লিডার থাকবে, তোমরা নিজেরা ডিসাইড করো, ঠিক আছে? প্রতিটি গ্রুপে একজনই আনসার দেবে। এবং যদি তোমার আনসার খুব চেনা লাগে, উত্তেজিত হয়ে বেশি জোরে বললে পাশের গ্রুপ শুনে নিল, এরকম যেন না হয়। একটা ডেকোরাম মেনটেন করবে। আবার পাশের গ্রুপেরও কিছু আমার শোনা ঠিক নয়, ঠিক আছে? এটা মেনটেন করবে। প্রতিটি গ্রুপে একজন করে লিডার থাকবে, সেই আনসার দেবে, সেই কমিউনিকেট করবে, ঠিক আছে? কেন জল বাইরে আছে, ঠিক আছে? আচ্ছা, যে গ্রুপকে প্রশ্ন করা হবে সেই গ্রুপই উত্তর দিতে পারবে। না পারলে অন্য গ্রুপের কাছে প্রশ্নটি চলে যাবে, কিন্তু সেটা আমি বলে দেব। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে অন্য গ্রুপের কাছে যাবে না। যদি আমি বলি তবেই সেটা অন্য গ্রুপের কাছে যাবে। স্ক্রিন ভালো করে দেখবে, বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্ক্রিনের মধ্যে আসবে এবং সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিজয়ী ও রানার্স আপ টিম নির্বাচিত করা হবে। এনি ডাউট? তার প্রথম প্রশ্ন, মহাজাতি ফর বয়েজ, মহাজাতি বিদ্যামন্দির ফর বয়েজকে, স্ক্রিনের দিকে চোখ যাবে। এই গানটা চালিত, এই গানটা শুনে বলতে হবে গায়ককে, বাস। ফর বয়েজ মাইকে আনসার দেবে। AR রহমান। না, চলে যাচ্ছি দ্বিতীয় স্কুলের কাছে, বিদ্যালয় ফর বয়েজ। মাইকে আনসার দেবে, লিডার আনসার দেবে খালি।
এই গানটির গায়ক কে? মাইকটা দিয়ে দাও, পাস করো মাইকটা। কে পারবে? চলে যাচ্ছে সপ্তগ্রাম কিশোর ভারতীর কাছে। সপ্তগ্রাম কিশোর ভারতী, এই মহাজ্যোতি বিদ্যামন্দির ফর গার্লস। আচ্ছা, এই ভুলগুলি একটু হবে, একটু প্লিজ ক্ষমা জ্ঞান করে দিও। মহাজ্যোতি ফর গার্লস, তাড়াতাড়ি, তোমরা বোনাসে রয়েছে, তোমরা কোনো সময় পাবে না। চলে যাচ্ছে সপ্তগ্রাম কিশোর ভারতীর কাছে। দাঁড়াও দাঁড়াও, যে লিডার সে বলবে, শৃঙ্খলাটা মেনটেন করো। সপ্তগ্রাম কিশোর ভারতী, তাড়াতাড়ি। পারবে না। চলে যাচ্ছে নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দির। নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দির, পারবে? আর.ডি. বর্মন। আচ্ছা, এটা কেউ পারলো না আনফরচুনেটলি বলতে, কিন্তু এটা খুব ফেমাস গান একটা দেশাত্ম। ওয়ান অফ দ্য লিডিং সিঙ্গার ইন আওয়ার কান্ট্রি, হরিহরন জি, পণ্ডিত হরিহরন। চলে যাচ্ছি পরবর্তী টিমের কাছে। পরবর্তী টিম হচ্ছে আমাদের বিদ্যালয় ফর বয়েজ। আমি একজনের ছবি দেখাবো, সেই ব্যক্তির নাম বলতে হবে, স্ক্রিনে এলে পরে তবেই বলবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এনার নাম কি? বিদ্যালয় ফর বয়েজ। কেউ উত্তেজিত হবে না, হোল্ড ইউর ব্রেথ, কন্ট্রোল ইউর সেলফ প্লিজ। বিদ্যালয় ফর বয়েজ, এই ব্যক্তি কে? নিশ্চয়ই স্বনামধন্য ব্যক্তি, তো নাহলে আমি ছবি দিতাম না। নিশ্চয়ই তারা নিজের শক্তিতে বিশ্বাস করেছিলেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। পারবে? আর সময় দেওয়া যাবে না, সরি স্যার। চলে যাব কি? একদম সঠিক উত্তর, প্রথম সঠিক উত্তর বিরাটি মহাজাতি বিদ্যা মন্দির ফর গার্লস। এবার আমি ঠিক বলেছি স্কুলের নাম, এক্সেলেন্ট। চলো এবার তোমাদের প্রশ্ন। তো সরি, মহাজাতি বিদ্যা মন্দির ফর গার্লস, আবার ভুল বললাম, একবার ঠিক বলেছি বলে আবার ভুল বলেছি। আমাদের দেশে মহাকাশ গবেষণা কোথায় হয়? আমাদের দেশে মহাকাশ গবেষণা কোথায় হয়? বেশি উত্তেজিত হবে না, বারবার বলছি, কন্ট্রোল ইউর সেলফ। পেটে আসছে মুখে আসছে না এরকম একটা সিচুয়েশন কিন্তু না, আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। আমাদের দেশে মহাকাশ গবেষণা কোথায় হয়? চলো, আমাদের দেশে মহাকাশ গবেষণা কোথায় হয় আমি বোঝাতে চাইছি, সেই পার্টিকুলার অর্গানাইজেশনের নামটা বলতে চাইছি। একদম সঠিক উত্তর। ইসরোর ফুল ফর্ম কি? ভেরি গুড, জোরে হাততালি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কিন্তু দুঃখের বিষয় ও জানে না এটা কোথায়। এটা অন্ধ্রপ্রদেশে নয়, এটা ব্যাঙ্গালোরে। আচ্ছা, এই বিখ্যাত মানুষটি কে? যে ব্লেজার পরে আছে, এই বিখ্যাত মানুষটি কে? এই আনসারটা আমার লাগবেই লাগবে। এই বিখ্যাত মানুষটি কে? সপ্তগ্রাম কিশোর ভারতীর কাছে কোয়েশ্চেন। মার সাথে ছেলে, গর্বিত মা, একটা অবাক হওয়া বিস্ময় বালক সারা ভারতবর্ষের কাছে। এই ছেলের নামকে মহাজাতি বিদ্যা মন্দির ফর গার্লস। প্লিজ হোল্ড ইউর ব্রেথ। বন্ধুকে হেল্প করা ভালো, কিন্তু আনসার দিয়ে বন্ধুকে হেল্প করাটা ভালো নয়, কারণ সবাই পরীক্ষা দিতে এসছে এখানে, সবাই খেলতে এসছে, এটা পরীক্ষা নয়, এটা খেলা। সপ্তগ্রাম কিশোর ভারতী, আর সময় দেওয়া যাবে না ম্যাডাম। চলে যাব এক্স্যাক্টলি প্রজ্ঞানন্দ। পুরো নামটা কি? আচ্ছা অমিতা, ওকে একটা প্রাইজ দিয়ে দাও। আমাদের জুনিয়র প্রজ্ঞানন্দ, নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের প্রশ্ন। জয়জিৎ দা প্লিজ হেল্প। জয়জিৎ দা প্লিজ হেল্প। এই ব্যক্তির নাম কি? 1 মিনিট, কেউ বলবে না। নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের কাছে প্রশ্ন। ইয়েস, নবীন পটনায়ক, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন জি। নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের প্রশ্ন, এই ব্যক্তির নাম কি? সামনে এসে দেখো, সামনে আসো আসো, তোমার রিফ্লেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? এই ব্যক্তির নাম কি? আমি মেট্রো স্টেশন থেকে ছবিটা তুলেছি। এই ব্যক্তির নাম কি? বলছি না উত্তেজনাটাকে সামলাতে, ওনাকে সময় দেবো, তারপর কিন্তু জোরে জোরে ঘুরবে। একদম সঠিক উত্তর। অমিতা স্যারকে একটু দেখে নাও। বিপ্লবী যতীন দাস, যতীন দাস পার্ক, মেট্রো স্টেশন। হালুমের সাথে যুদ্ধ করি যে বুকে আছে মহাবল, সামনে দাঁড়াবি কে আছি সরে চলে আয় না করে ছল। এটা কিন্তু আমি লিখেছি, হ্যাঁ প্লিজ এটা আমার জন্য হাতালি দাও। বাঘা যতীন। একদম সঠিক উত্তর। কে ছিলেন? হ্যাঁ চলো বলো। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মানে কে ছিলেন? একজন বিপ্লবী। বিপ্লবী নয়, হি ইজ এ ডেঞ্জার, তাই না? ওনার বাঘাযতীন নামটা কেন হয়েছে? উনি মানে খালি হাতে বাঘকে মেরেছিল। চলে যাচ্ছি
বিরাটি বিদ্যালয় ফর বয়েজের কাছে। জয়জিৎ দা প্লিজ। আমার নেক্সট কোয়েশ্চেন বিরাটি বিদ্যালয় ফর বয়েজের জন্য। সবাই জানবে, কিন্তু আমি বলছি উত্তেজিত না হতে, উত্তেজনার কিছু নেই। হোল্ড ইউর ব্রেথ। খুব সহজ প্রশ্ন, বলো। কাজী নজরুল ইসলাম। একদম সঠিক উত্তর, কাজী নজরুল ইসলাম। চলে যাচ্ছি বিরাটি বিদ্যা মন্দির, এই মহাজাতি বিদ্যা মন্দির ফর বয়েজের কাছে। জয়জিৎ দা নেক্সট প্রশ্ন। বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দের শিষ্য। হ্যাঁ, আমি তোকে একটু হেল্প করছি। একদম সঠিক উত্তর। অমিত একটু অনির্বাণকে এটা দিয়ে দাও। আলা সিঙ্গা পেরুমাল। তাহলে আমাদের দুটো রাউন্ড এখানে শেষ হয়ে গেল। ফার্স্ট কোয়েশ্চেন উইল গো টু বিরাটি বিদ্যা মন্দির ফর মহাজাতি বিদ্যা মন্দির ফর বয়েজ। ঠিক আছে, চলো। জীবনে বস দুদিক মেলাতে হবে, এই দুদিকটা তোমাকে মেলাতে হবে। পারবে মেলাতে? ট্রাই। চলো, সময় দেবো না। হ্যাঁ বলো। ঘুরতে যেতাম হেদুয়া পার্কে। শ্রী ঠাকুরের ইচ্ছায় প্রতিষ্ঠিত হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। 1899 সালে শুরু হলো। উৎসাহে শুরু হলো। আগে বলেছো তো। হ্যাঁ স্যার, উদ্বোধন। শোনো হে বাঙ্গাল, তোদের যাত্রা কিচ্ছু হবে না। শরৎচন্দ্র চক্রবর্তী। মা বাবা পাঠালেন ছেলেবেলায় জেনারেল অ্যাসেম্বলি। যেটা পরবর্তীকালে নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। কার জীবনী বললাম এখানে? একদম বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বিরাটি বিদ্যালয় ফর বয়েজ। একদম সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেনে কার এটা? বিরাটি বিদ্যালয় ফর বয়েজ। চলো, নিচের কোনটি স্বামী বিবেকানন্দ লেখা গ্রন্থ? ভালো করে পড়ে বলবে। বর্তমান ভারত। একদম সঠিক উত্তর, বর্তমান ভারত। আমি চাই তোমরা নাম্বার পাও। জীবনে বস দুদিক মেলাতে হবে, আবার দুদিক মেলাতে হবে, তবে একটু টেকনিক্যালি মেলাতে হবে এবার। সো there are certain items which are there on the screen: CPU, RAM, IP and OS. What is this and how do you relate these two columns, guys? Please. CPU হচ্ছে ব্রেন অফ এ কম্পিউটার। ওকে, আচ্ছা না, সরি ইউপিএস থেকে শুরু করো। সরি আমি ভুল বলছি। Move on. CPU. RAM. IP. OS. জোরে হাততালি বিদ্যামন্দির ফর গার্লস এর জন্য। আচ্ছা, ওএসটা কি? আইপিটা কি? ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল। র্যাম ফুল ফর্ম কি? সিপিইউ ফুল ফর্ম কি? ভেরি গুড আনসার ম্যাডাম। খুব সহজ প্রশ্ন। বাবা ওর কনফিডেন্টলি এরকম করলো, মানে তুমি জানো না এটা কোনটা, এরকম করলো, মানে আমি বাবা এটা খুব সহজ পারবো। হু ইজ দিস? আচ্ছা, হিন্টস দিচ্ছি, স্বামীজির সাথে জড়িত। একদম সঠিক উত্তর, মহারাজা অজিত সিং। হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? কে? 4 অপশনস, খুব সহজ। একদম সঠিক উত্তর, চার্লস ব্যাবেজ। দ্য ফাদার অফ কম্পিউটার, চার্লস ব্যাবেজ। অসাধারণ উত্তর দিল। তাহলে আমরা এই রাউন্ডটা শেষ করলাম, একটা রাউন্ড শেষ হয়ে গেল। আচ্ছা, আগের বার অনেক স্যার এবং ম্যাডামরা আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, তাদেরকে একটু জট ডাউন করা আছে, একটু ফিলার্স দিয়েছি। বিরাটি মহাজাতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছিল, সবগুলো আমি একসাথে করে দিয়েছি। বিদ্যালয় ফর বয়েজ থেকে ধন্যবাদ জানানো হয়েছিল। সপ্তগ্রাম কিশোর ভারতী থেকে ম্যাডামরা জানিয়েছিলেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, স্যার, সকলকে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। Abhijit Da from Navajibon Vidya Mandir. It gives us immense pleasure for all the students of neighboring schools to participate and enjoy the entire program in an amiable and amicable ambience, an atmosphere where little boys and girls take part joyfully. My heartiest thanks, good wishes, blah blah blah. Chalo, আমরা সেগমেন্ট 3 কমপ্লিট করলাম। প্রথম প্রশ্ন নবজীবন কলোনির জন্য। সর্বপ্রথম কোন ভারতীয় ব্যক্তি বিজ্ঞান বিষয়ক ধারাতে নোবেল পুরস্কার পান? চন্দ্রশেখর ভেঙ্কটরামন, আদিত্য শেখর ভেঙ্কটরামন, সূর্যশেখর ভেঙ্কটরামন। বলো, তুমি বলো। একদম চন্দ্রশেখর ভেঙ্কটরামন, সিভি রামন। চন্দ্রশেখর ভেঙ্কটরামন দীর্ঘদিন প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন। কল্পনা দত্ত। হ্যাঁ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। একদম সঠিক উত্তর, আর্যভট্ট।
ভারতের কোন রাজ্যে সব থেকে লম্বা আন্তর্জাতিক বর্ডার আছে? চশমা প্রীতিলতা। একদম সঠিক উত্তর, ওয়েস্ট বেঙ্গল। আমরা সামনে দাঁড়িয়ে আছি বৈশাখীদির। বৈশাখীদি সপ্তগ্রাম কিশোর ভারতী থেকে এসেছেন। বৈশাখীদি এখানে এসে কেমন লাগলো এবং আপনার টোটাল ফিলিংসটা? প্রত্যেক বছর আপনারা আসেন এবং সেই কবে থেকে যাত্রা শুরু হয়েছিল একটু যদি বলেন দিদি। অসংখ্য ধন্যবাদ। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই প্রথমেই। এরপর অঞ্জনগড় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং তাদের মানে উদ্যোক্তা কনাথবাবুকেই বেশি চিনি, কারণ কনাথবাবুকে স্কুলে এবং অমিত বাবুকেও স্কুলে আমরা পাই, ওনারা যান আমাদের স্কুলে। প্রতি বছর আমার স্কুল এবং অন্যান্য আরও কয়েকটি স্কুল এখানে আসে। বাচ্চারা খুব মজা করে একটা মানে স্বামীজির জন্মদিবস এত সুন্দর করে এখানে পালিত হয়। মানে আমরা পরের দিনটাই করি, মানে পরে যে শনিবারটা পড়ে, তো আমরা টিচাররা এবং আমাদের স্টুডেন্টরা ভীষণ ভীষণ মোটিভেটেড এই প্রোগ্রামটা। মানে আমি এনাদের সমৃদ্ধি কামনা করি এবং পরবর্তী বছরে আরও বাচ্চারা আসুক। আমরাও টিচাররা, আমি তো প্রথম থেকেই মানে যে বছর থেকে আমার স্কুল আসছে আমাদের বর্দি অনিতাদির সূত্রে, অনিতাদিকেও অসংখ্য ধন্যবাদ বর্দির সূত্রে আমাদের এখানে আসা, এবং তারপর থেকে প্রতি বছর আসি। অন্যান্য স্কুল থেকেও টিচাররা এবং স্টুডেন্টরা পার্টিসিপেট করে এখানে। বাচ্চারা ভীষণভাবে উপভোগ করে এবং শুধু বাচ্চারা নয়, আমরা বড়রাও প্রত্যেকে খুব মানে ভীষণ সুন্দর একটা সময় কাটাই। আর ওনাদের প্রত্যেকের যে উদ্যোগ, মানে আমি কুর্নিশ জানাই ওনাদের, মানে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা এবং বাচ্চাদের সকলকে যেভাবে বাচ্চারাও পুরো সময়টা এনজয় করে এবং আমরাও। তো প্রতি বছর এই অনুষ্ঠান আরও আরও সমৃদ্ধ হোক, আমি এটাই কামনা করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই কনাথবাবু সহ অন্যান্য আরও সকলকে, এই আশ্রমের সাথে জড়িত প্রত্যেককে। নমস্কার। থ্যাংক ইউ দিদি, ধন্যবাদ।